ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আগের ভিডিওতে আমরা উল্লেখ করেছিলাম সবাত শ্বসন এবং অবাত শ্বসন এর একটি সাধারণ পদ্ধতি গ্লাইকোলাইসিস সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা উল্লেখ করব সবাত শ্বসনের দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন এবং তৃতীয় পদ্ধতি টিসিএ চক্র বা ক্রেবস চক্র সম্পর্কে। স্টুডেন্টস, তাহলে আমরা প্রথমত জানব অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন পদ্ধতি সম্পর্কে। অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন এটি হলো সবাত শ্বসনের সেকেন্ড পদ্ধতি। আমরা প্রথম পদ্ধতি যদি দেখি গ্লাইকোলাইসিস এবং দ্বিতীয় পদ্ধতিটি হবে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। আচ্ছা দেখো স্টুডেন্টস, গ্লাইকোলাইসিস পদ্ধতির মাধ্যমে কি তৈরি হয়েছিল? পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল। এই পাইরুভিক অ্যাসিড কয় কার্বন যুক্ত ছিল? 3 কার্বন যুক্ত। তাহলে এই পাইরুভিক অ্যাসিডের প্রথমত কি হবে? অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। অক্সিডেটিভ, আচ্ছা এটিকে বোঝাচ্ছে কি? অক্সিডেশন, মানে যার বাংলা মানে হলো জারণ। অক্সিডেটিভ বা অক্সিডেশন, যার কথার অর্থ হচ্ছে কি জারণ। ডিকার্বক্সিলেশন, ডি মানে কোনো কিছু নিয়ে নেওয়া বা কোনো কিছু নেই। কার্বক্সিলেশন মানে কি? কার্বন, কার্বনটাকে কি করে নেওয়া হবে? জারণ, মানে নিয়ে নেওয়া হবে। তাহলে এটি কি হবে? জারণমূলক, বাংলায় যদি বলা হয় কার্বন হরণ পদ্ধতি। মানে কি? অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। অক্সিডেটিভ মানে জারণ ঘটবে, ডিকার্বক্সিলেশন মানে কি গ্রুপকে স্থানান্তর, কার্বনকে কি করা হবে? তাকে স্থানান্তর করে নেওয়া হবে বা নিয়ে নেওয়া হবে বা হরণ, কার্বন হরণ ঘটবে। এরপর দেখো স্টুডেন্টস, তাহলে এই পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন মানে কি হবে? এর জারণ। জারণ হওয়া মানে আমরা জানি কারো কাছ থেকে হাইড্রোজেন নিয়ে নেওয়া, ইলেকট্রন নিয়ে নেওয়া। তাহলে এই পাইরুভিক অ্যাসিড থেকে হাইড্রোজেনটি এখানে নিয়ে নেবে, NAD দিয়ে পরিণত হবে সে কিসে? NADH2, অর্থাৎ 2টি হাইড্রোজেন নিয়ে নিল। অর্থাৎ কি ঘটলো? অক্সিডেশন অর্থাৎ জারণ ঘটলো। ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন অর্থাৎ এখান থেকে এক অণু কার্বন ডাইঅক্সাইড বাইরে নির্গত হলো। এটি হচ্ছে কি? অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন অর্থাৎ জারণমূলক কার্বন হরণ। অর্থাৎ কি হয়েছে এখানে? কার্বন ডাইঅক্সাইডটি কী হয়েছে? বাইরে নির্গত হয়েছে। এছাড়াও এখানে কি যুক্ত হয়? কো এ যৌগ, কো এনজাইম এ যৌগ যুক্ত হয় এই পাইরুভিক অ্যাসিডের সঙ্গে, জি দিয়ে তৈরি করে কি? অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে এই যৌগটি কী করলো? তৈরি করলো। তাহলে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন কি বোঝাচ্ছে? পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে NADH2 কার্বন ডাইঅক্সাইড এবং অ্যাসিটাইল কোয়ে যখন তৈরি করে সেই পদ্ধতিকে কি বলা হয়? অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। স্টুডেন্টস, আমরা জানি গ্লাইকোলাইসিস পদ্ধতির মাধ্যমে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল। তাহলে এখানে আমরা 1 অণু দিয়ে দেখেছিলাম 1 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছিল। 2 অণু থেকে কত অণু তৈরি হবে? 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। আচ্ছা 1 অণু থেকে আমরা দেখেছিলাম 1 অণু NADH2 তৈরি হয়েছিল। তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে কত অণু NADH2 তৈরি হবে? 2 অণু। 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু COA যুক্ত হবে, তাহলে কি হলো? অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো। স্টুডেন্টস, এবার তোমরা দেখো এই যে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন এটি কোথায় সম্পন্ন হয়? দেখো এটি হলো একটি কোষ, এই কোষের এটি হলো সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে সম্পন্ন হয় গ্লাইকোলাইসিস পদ্ধতি। গ্লাইকোলাইসিস পদ্ধতির মাধ্যমে তৈরি হয় কি? পাইরুভিক অ্যাসিড। এরপর দেখো আমরা যে কোষীয় অঙ্গাণুটি অঙ্কন করব এটি হলো মাইটোকন্ড্রিয়া। দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ফলে যে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, অর্থাৎ এটি ক্রেবস চক্রের কত নম্বর, সবাত শ্বসনের কত নম্বর পদ্ধতি? সেকেন্ড পদ্ধতি, অর্থাৎ 2 দ্বারা আমরা এটা চিহ্নিত করলাম। তাহলে এই যে পাইরুভিক অ্যাসিড এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করেই কিসে পরিণত হয়? অ্যাসিটাইল কোয়েতে পরিণত হয়। তাহলে এই মাইটোকন্ড্রিয়া এটি আমরা জানি ধাত্র
এই ধাত্রেই অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন সম্পন্ন হয়। এরপর আমরা এই অ্যাসিটাইল কোয়ে যৌগটি কোথায় প্রবেশ করবে? টিসিএ চক্রে। অর্থাৎ অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের পর মাইটোকন্ড্রিয়ার ধাত্রে যে চক্রটি সম্পন্ন হবে সেটা হলো টিসিএ চক্র। অর্থাৎ সমাজ শোষণের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপ অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, তৃতীয় ধাপ হলো টিসিএ চক্র। চতুর্থ যে ধাপ অর্থাৎ পদ্ধতিটি আমরা দেখতে পাবো ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সেটা আমরা কোথায় চিহ্নিত করেছি? দেখো মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা। তাহলে এই যে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন এবং টিসিএ চক্র কোথায় সম্পন্ন হয়? মাইটোকন্ড্রিয়ার ধাত্রে সম্পন্ন হয়। তাহলে স্টুডেন্টস এটি আমরা জেনে নিলাম। তাহলে দেখো দুই অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো, এরা এবার কোথায় প্রবেশ করবে? টিসিএ চক্রে প্রবেশ করবে। কোথায়? টিসিএ, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বা ক্রেবস চক্রে প্রবেশ করবে। টিসিএ চক্র কোথায় সম্পন্ন হয়? মাইটোকন্ড্রিয়ার ধাত্রে। স্টুডেন্টস আমাদেরকে কিছু শর্ট মনে রাখার জন্য একটি উপায় আমাদেরকে জানতে হবে, যার মাধ্যমে আমরা টিসিএ চক্রটি খুব সহজভাবেই মনে রাখতে পারবো। দেখো স্টুডেন্টস মনে রাখতে হবে কি, ও সাইট্রিক অ্যাসিড ইজ অফকোর্সলি a silly stupid funny molecule, a silly stupid funny molecule। এই যে সহজ উপায়, এই উপায়টি আমাদের জেনে রাখলে টিসিএ চক্রটি আমরা এখান থেকে যে যৌগগুলো তৈরি হয় সেগুলো আমরা মনে রাখতে পারবো। তাহলে স্টুডেন্ট বলা হয়েছে কি, ও সাইট্রিক অ্যাসিড ইজ অফকোর্সলি এ সিলি স্টুপিড ফানি মলিকিউল। ও সাইট্রিক অ্যাসিড হয় অফকোর্সলি অবশ্যই, এ একটি, সিলি সামান্য, স্টুপিড বোকা, ফানি হাস্যকর, মলিকিউল মানে কি বলা হচ্ছে? অণু। তাহলে এই যে শর্ট যে উপায়টি আমি বলেছি এইটি মনে রাখলেই আমরা যৌগগুলোর নাম সহজেই মনে রাখতে পারবো। তাহলে আমরা এই ও দিয়ে প্রথমত জানবো কি? অক্সালো অ্যাসেটিক অ্যাসিড। অক্সালো অ্যাসেটিক অ্যাসিড, ও গেল, ও এ বলা হয় এটিকে শর্টে। তাহলে এরপর আমরা সাইট্রিক অ্যাসিড রয়েছে, দেখো সি, সি দিয়ে আমরা এবারে জানবো কি? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড, অক্সালো অ্যাসেটিক অ্যাসিড গেল, এবারে হলো কি? সাইট্রিক অ্যাসিড। এবারে বলছে এ দিয়ে শুরু হবে কি? অ্যাকোনাইটিক অ্যাসিড। অ্যাকোনাইটিক অ্যাসিড। স্টুডেন্টস তোমাদের বইয়ে এই অ্যাকোনাইটিক অ্যাসিডকে অ্যাকোনাইটেডও বলা রয়েছে, দুটোতেই কিন্তু ঠিক, অ্যাকোনাইটিক অ্যাসিড বা অ্যাকোনাইটেড। সাইট্রিক অ্যাসিড বা সাইট্রেট বলা হয় অ্যাকোনাইটিক অ্যাসিড। আই বলা হয়েছে কি? আইসোসাইট্রিক অ্যাসিড। এবার দেখো ও কথাটার অর্থ কি বলা হচ্ছে এখানে? অক্সালো সাকসিনিক অ্যাসিড। অক্সালো সাকসিনিক অ্যাসিড বা একে বলা যেতে পারে অক্সালো সাকসিনেট। আইসোসাইট্রিক অ্যাসিড একে বলা যেতে পারে আইসোসাইট্রেট। তাহলে এরপর আমরা যাব এ কথাটার এখানে মানে কি বোঝাবে? আলফা কিটোগ্লুটারেট। এ দিয়ে আমরা যে যৌগটি মনে রাখবো সেটি হচ্ছে কি? আলফা কিটোগ্লুটারেট। এ দিয়ে মনে রাখলাম। সিলি এস দিয়ে আমরা যে যৌগটি মনে রাখবো সেটি হলো সাকসিনল কোয়ে। সাকসিনল কোয়ে। এরপর আমরা সাকসিনল কোয়ে গেল, এরপর স্টুপিড, এস দিয়ে আমরা মনে রাখবো কি? সাকসিনিক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিড বা সাকসিনেট। সাকসিনিক অ্যাসিড বা মনে থাকবে কি? সাকসিনেট। এফ কথাটার অর্থ এবারে যে যৌগটি মনে রাখবো এফ দিয়ে, ফিউমারিক অ্যাসিড বা ফিউমারেট। ফিউমারিক অ্যাসিড বা ফিউমারেট। এরপরে যাব কি? এম দিয়ে আমরা মনে রাখবো ম্যালিক অ্যাসিড বা কি বলা হবে? ম্যালেট যৌগ। তাহলে এই রকমভাবে যৌগগুলি কি হলো? তৈরি হলো ক্রেবস চক্রের মাধ্যমে। দেখো এই যৌগগুলি আমরা এই শর্ট ফর্মগুলি এদের মাধ্যমে আমরা এই যৌগগুলির নাম মনে রাখতে পারবো। দেখো স্টুডেন্টস এবারে প্রথমত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটি হলো 4 কার্বনযুক্ত। ক্রেবস চক্রে এই অ্যাসিটাইল কোয়ে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের মাধ্যমে তৈরি হয়েছিল।
এই অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনে 2 অণু অ্যাসিটাইল কোয়ে যুক্ত তৈরি হয়েছে। প্রথমত আমরা 1 অণু অ্যাসিটাইল কোয়ে দিয়ে দেখব। দেখো 1 অণু অ্যাসিটাইল কোয়ে, দেখো এখানে পাইরুভিক অ্যাসিড কত অণু ছিল, কত কার্বন যুক্ত, 3 কার্বন। একটি কার্বন ডাইঅক্সাইড যদি বেরিয়ে যায়, এই অ্যাসিটাইল কোয়ে কত কার্বন যুক্ত হবে, 2 কার্বন যুক্ত হবে অ্যাসিটাইল কোয়ে। তাহলে দেখো এই প্রথমত টিসিএ চক্রে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে এবং এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে তৈরি করে কি সাইট্রিক অ্যাসিড। প্রথম যে যৌগ তা তৈরি করে কি সাইট্রিক অ্যাসিড। দেখো এই সাইট্রিক অ্যাসিড যৌগটি 3টি কার্বক্সিল গ্রুপ দ্বারা গঠিত হয়, সেই জন্য চক্রকে টিসিএ চক্র বলা হয়, চক্র বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়। এছাড়াও টিসিএ চক্রকে আরও নাম দেওয়া হয়, বিজ্ঞানী ক্রেবস এই চক্রটি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বলে একে বলা হচ্ছে কি ক্রেবস চক্র। এছাড়াও একে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। কেন? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটাইল কোয়ে বিক্রিয়ার মাধ্যমে প্রথম যে যৌগটি তৈরি করে তা হলো সাইট্রিক অ্যাসিড। এই কারণে এই চক্রটিকে আরও একটি চক্র নাম দেওয়া হয়, বলা হয় কি সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়, সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। এতগুলি নামে এদের জানা হয়। এটি সম্পন্ন হয় কোথায়? মাইটোকন্ড্রিয়ার ধাত্রে। স্টুডেন্টস, তাহলে সাইট্রিক অ্যাসিড, এরপর অ্যাকোনাইটিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, তাহলে 4 2 কার্বনযুক্ত 6 কার্বনযুক্ত সাইট্রিক অ্যাসিড তৈরি হলো। তারপর দেখো এই আইসোসাইট্রিক অ্যাসিড থেকে অক্সালোসাক্সিনিক অ্যাসিড, সেখান থেকে আলফা কিটোগ্লুটারেট, এখান থেকে সাকসিনল কোয়ে, এখান থেকে সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, এইভাবে চক্রাকারে সম্পন্ন হয়। এবারে স্টুডেন্টস, কোথাও জল যুক্ত হয়, কোথাও জারণ হয়, কোথাও বিজারণ ঘটে, কোথাও এটিপি তৈরি হয়, এটি আমাদেরকে জানতে হবে ভালোভাবে। তার জন্য সেটি জানার জন্য আমাদের আরও একটি শর্ট উপায় আমাদের জানতে হবে। দেখো আমরা আর মনে রাখবো কি আর ডি রো ডো ডি। দেখো আর ডি রো ডো ডি, ও ডিটা একসঙ্গে থাকবে। দেখো আর কথাটির অর্থ কি? রিহাইড্রেশন, রিহাইড্রেশন বা জল যোগ, রিহাইড্রেশন বা জল যোগ। ডি কথাটার অর্থ কি? ডিহাইড্রেশন বা জল বিয়োগ। ডি কথাটার অর্থ হচ্ছে কি বিয়োগ বা বিচ্ছিন্ন হওয়া, হাইড্রেশন মানে কি জল। আর আবার কথাটার অর্থ কিসে যাব আমরা? রিহাইড্রেশন মানে কি জল যোগ, রিহাইড্রেশন মানে জল যোগ। ও কথাটার অর্থ কিসে যাব আমরা? অক্সিডেশন, অক্সিডেশন মানে এই যে দেখো অক্সিডেশন, বা যেটাকে বাংলাতে বলা হয় কি জারণ পদ্ধতি। অক্সিডেশন জারণ মানে কারো কাছ থেকে হাইড্রোজেন নিয়ে নেওয়া। ডি কথাটার অর্থ কি এখানে? ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন অর্থাৎ কার্বন, কার্বন হরণ, কার্বন গ্রুপকে আমরা কার্বনকে কি করব? আমরা নিয়ে নেব। এখানে ওডি, ওডি কথাটার অর্থ হচ্ছে কি অক্সিডেটিভ, মানে অক্সিডেটিভ মানে কি জারণ বা অক্সিডেশন, অক্সিডেটিভ। ডি কথাটার অর্থ হচ্ছে কি ডিকার্বক্সিলেশন, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন মানে কি এখানে জারণ হবে এবং কার্বন গ্রুপেরও হরণ ঘটবে। এইরকমভাবে দেখো জারণমূলক কার্বন হরণ। তাহলে এই যে টার্ম, এগুলো আমরা যদি মনে রাখি তাহলে খুব সহজভাবে কিন্তু আমরা মনে রাখতে পারবো কোথায় জল যুক্ত হয়, কোথাও জারণ হয়, কোথাও বিজারণ হয়। আরও একটু টার্ম আমরা জানিয়ে রাখবো, পিও এইচ ও, পোহো। দেখো পি কথাটার অর্থ হচ্ছে কি ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন মানে কি ফসফেট গ্রুপ যুক্ত হওয়া। কোথাও যদি ফসফেট গ্রুপ যুক্ত হয় সেখানে বলা হবে কি ফসফোরাইলেশন। ও কথাটার অর্থ কি অক্সিডেশন মানে কি জারণ, অক্সিডেশন বা জারণ। হাইড্রেশন, এইচ কথাটার অর্থ কি এখানে হাইড্রেশন। ও কথাটার অর্থ কি এখানে অক্সিডেশন বা জারণ, অক্সিডেশন বা জারণ। এই টার্মগুলো যদি আমরা এই যে শর্ট ফর্ম মানে এর মাধ্যমে যদি আমরা জেনে রাখতে পারি কোথায় জল যোগ, কোথায় বিয়োগ, কোথায় জারণ হয়, তা আমরা খুব সহজভাবে জানতে পারবো। স্টুডেন্টস, তোমাদের পরীক্ষাতে
এই ছকটাই সুন্দরভাবে আঁকতে হবে, কোথাও জল যোগ কোথাও বিয়োগ, কীভাবে যৌগ তৈরি হয়েছে, এগুলো আঁকলেই তোমাদের কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। দেখো তাহলে আমাদেরকে এই ছকটা খুব সহজভাবে জেনে নিতে হবে। তাহলে দেখো প্রথমত কি হয়েছে, জল যোগ হয়েছে, রিহাইড্রেশন। কোথায়, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে বিক্রিয়ার সময় কি হচ্ছে, জল যুক্ত হয়ে কি তৈরি হয়, সাইট্রিক অ্যাসিড তৈরি হয়। এরপরে দেখো ডি কথাটার অর্থ কি, ডিহাইড্রেশন। এই সাইট্রিক অ্যাসিড থেকে যে অ্যাকোনাইটিক অ্যাসিড তৈরি হবে, দেখো এখান থেকে কি বাইরে বেরিয়ে যাবে, জল। ডিহাইড্রেশন মানে জল বিয়োগ, রিহাইড্রেশন মানে জল যুক্ত হয়েছিল। এবার দেখো আবার বলা হয়েছে কি, আর রিহাইড্রেশন মানে এখানে কি হবে, জল যোগ হবে। ও কথাটার অর্থ কি, অক্সিডেশন বা জারণ। অক্সিডেশন হওয়া মানে এই যে দেখো আইসোসাইট্রিক অ্যাসিড থেকে কি হয়েছে, অক্সালোসাকসিনিক অ্যাসিড। এখানে কি হবে দেখো, ও কথাটার অর্থ এখানে কি বলা হয়েছে, অক্সিডেশন বা জারণ। মানে কি হবে, এখান থেকে হাইড্রোজেনকে নিয়ে নেওয়া হবে, কে নেবে, NAD, দিয়ে কিসে পরিণত হবে, NADH2। দুটো হাইড্রোজেন নিয়ে নেওয়া মানে কিসে পরিণত হয়ে গেল, NADH2। তার মানে ওখানে কি হয়েছে, জারণ ঘটেছে। এরপর আমরা দেখব কি, ও কথাটার অর্থ কি, এরপর আমরা দেখব কি, ডি কথাটার অর্থ কি, ডিকার্বক্সিলেশন। মানে এই যে অক্সালোসাকসিনিক অ্যাসিড ছিল, এখান থেকে কার্বন ডাই অক্সাইড কী হবে, বাইরে বেরিয়ে যাবে। দেখো স্টুডেন্টস, এখানে আমরা দেখছিলাম 2 কার্বনযুক্ত সাইট্রিক অ্যাসিড 6 কার্বনযুক্ত হয়েছিল। তাহলে এরাও 6 কার্বনযুক্ত, এরাও 6 কার্বনযুক্ত, এরাও কত কার্বনযুক্ত, 6 কার্বনযুক্ত। এখানে যদি একটি কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়, এরা কত কার্বনযুক্ত হবে, আলফা কিটোগ্লুটারেট 5 কার্বনযুক্ত। তাহলে 5 কার্বনযুক্ত আলফা কিটোগ্লুটারেট হয়েছে। এবার দেখো OD, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, এখানে ঘটবে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। অক্সিডেটিভ মানে অক্সিডেশন মানে জারণ। কি হবে, NAD, দুটো হাইড্রোজেন নিয়ে কিসে পরিণত হবে, NADH2 তে পরিণত হবে। ও মানে কি বলা হয়, ও অক্সিডেশন মানে জারণ ঘটলো। ডিকার্বক্সিলেশন মানে এখানে কি গ্রুপ নিয়ে নেওয়া হবে, কার্বন ডাই অক্সাইড, একটা গ্রুপ কার্বন ডাই অক্সাইড কী হবে, বাইরে বেরিয়ে যাবে। তাহলে দেখো 5টি কার্বন ছিল, এই যে সাকসিনল কোয়ে, এখান থেকে একটি কার্বন যদি বাইরে বেরিয়ে যায়, এটি কত কার্বন যুক্ত হবে, 4 কার্বন যুক্ত। তাহলে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হলো। এবং এর সঙ্গে একটি COA যৌগ যুক্ত হয়ে যায়, দিয়ে কি তৈরি করে, সাকসিনল কোয়ে তৈরি করে, সাকসিনল কোয়ে। এবারে দেখো স্টুডেন্টস, ফসফোরাইলেশন আমরা দেখব। এখানে কি হবে, সাকসিনল কোয়ের সঙ্গে একটি অজৈব ফসফেট যুক্ত হবে, কার সঙ্গে, GDPর সঙ্গে একটি অজৈব ফসফেট যুক্ত হবে, দিয়ে কি তৈরি করবে, GTP, গুয়ানোসিন ট্রাইফসফেট। এটি কিসে পরিণত হবে, এক অণু ATPতে পরিণত হবে। তাহলে এখানে ছিল কি, ফসফোরাইলেশন। এবার দেখব কি আমরা, অক্সিডেশন কি বলছে, দেখো অক্সিডেশন মানে কি আমরা বলি, জারণ। অক্সিডেশন মানে আমরা কি জানি, জারণ। অর্থাৎ এখান থেকে কি নিতে হবে, দুটো হাইড্রোজেন। এখানে যে যৌগটি দুটো হাইড্রোজেন নেবে তা হল FAD, ফ্ল্যাভিন অ্যাডিনোসিন ডাইনিউক্লিওটাইড। NAD যার পুরো নাম নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। তাহলে এই FAD দুটো হাইড্রোজেন যদি নিয়ে নেয়, অর্থাৎ এখানে কি ঘটছে, কারো কাছ থেকে হাইড্রোজেন নিয়ে নেওয়া মানে তার জারণ, অর্থাৎ অক্সিডেশন ঘটলো। তাহলে FADH2 তে পরিণত হলো। এরপরে আমরা দেখব কি, হাইড্রেশন মানে আবার জল যোগ হলো। অক্সিডেশন মানে কি বলা হয়েছে, এখানে দেখো জারণ। অর্থাৎ জারণ মানে এখানে কি বোঝাচ্ছে, দেখো হাইড্রোজেন নিয়ে নেওয়া হবে, কে নেবে এখানে, NAD, দিয়ে কিসে পরিণত হবে, NADH2 তে পরিণত হলো। তাহলে এই ছিল আমাদের সম্পূর্ণ এরকম যে কীরকমভাবে যৌগ তৈরি হয়েছে, কোথায় জল যোগ, কোথায় বিয়োগ, কোথায় জারণ ঘটেছে। এরপর আমরা এনজাইমগুলো খুব সহজভাবে জেনে নেব। তাহলে দেখো স্টুডেন্টস, এইটা আমরা সম্পূর্ণভাবে জেনে নিলাম। এটি কিন্তু একটি চক্র সম্পন্ন হয়েছে, একটি অ্যাসিটাইল কোয়ে থেকে। দুটি অ্যাসিটাইল কোয়ে থেকে আরও একবার চক্র সম্পন্ন হবে, মন দিয়ে দেখো এখানে। তাহলে একটি অ্যাসিটাইল কোয়ে থেকে এখানে একটি NADH2 তৈরি হয়েছিল, দুটি থেকে কটি NADH2 তৈরি হবে, দুটি NADH2। কত, দুটি NADH2। একই রকমভাবে এখানেও একটি NADH2 তৈরি হয়েছিল, এখানে কটি NADH2, যদি দুবার চক্র সম্পন্ন হয়, দুটি NADH2। এখানে প্রথমবার এক অণু ATP তৈরি হয়েছিল, দ্বিতীয়বার যদি চক্রটি সম্পন্ন হয়, কত অণু ATP তৈরি হবে, 2 অণু ATP। এখানে প্রথমবার এক অণু FADH2 তৈরি হয়েছিল, দ্বিতীয়বার যদি হয় 2 অণু FADH2। এখানেও NADH2 কত,
দুই অণু কি হবে এফএডিএইচ। এগুলো কত দুই দরকার, এনএডিও দুই দরকার, এখানেও দুই অণু জিটিপি, দুই ফসফেট, দুই এনএডি, এইরকমভাবে দুই এনএডি এইরকমভাবে তৈরি হবে। তাহলে আমরা এনজাইমটি তৈরি হবে কী কী এনজাইম কাজে লাগবে আমরা খুব সহজভাবে জানবো। তার আগে আমরা দেখে নেব কতগুলি NADH2 FADH2 ATP তৈরি হলো এই ক্রেবস চক্রের মাধ্যমে, আমাদেরকে একটু দেখে নিতে হবে। দেখো প্রথমবারে একটি NADH2, এখানে একটি NADH2, এখানে একটি NADH2 তৈরি হয়েছিল। প্রথমবারে কটি NADH2 তৈরি হয়েছিল? 3টি NADH2। একটি চক্র সম্পন্ন হলে 3টি NADH2। যখন দুবার সম্পন্ন হলো আরও 3টি NADH2 তৈরি হলো। মানে কতগুলি NADH2 টোটাল এখানে তৈরি হবে ক্রেবস চক্রের মাধ্যমে? 6 অণু NADH2 তৈরি হবে। তার মানে 2 2 4 2 6 অণু NADH2। FADH2 দেখো প্রথমবার আমরা দেখছিলাম 1 অণু FADH2 তৈরি হলো, FADH2। যখন দ্বিতীয়বার অ্যাসিটাইল কোয়ে থেকে চক্রটি সম্পন্ন হলো তখন আরও এক অণু FADH2 তৈরি হয়েছিল। অর্থাৎ কত অণু FADH2 তৈরি হলো? এখানে 2 অণু FADH2 তৈরি হলো। এটিপি দেখো প্রথমবার 1 অণু এটিপি তৈরি হয়েছিল, চক্রটি যখন দ্বিতীয়বার সম্পন্ন হয় আরও 1 অণু এটিপি তৈরি হলো। অর্থাৎ এখানে ক্রেবস চক্রের মাধ্যমে কত অণু এটিপি তৈরি হলো? 2 অণু। তাহলে দেখো স্টুডেন্টস, আমরা জানি কি 1 অণু NADH2 থেকে 3 অণু এটিপি তৈরি হয়। 1 অণু NADH2 থেকে কত অণু এটিপি তৈরি হয়? 3 অণু। তাহলে 6 × 3 যদি আমরা গুণ করি 6 3 18 অণু এটিপি তৈরি হবে। 1 অণু NADH2 থেকে যদি 3 অণু এটিপি উৎপন্ন হয়, 6 অণু NADH2 × 3 করলে কত হবে? 18 অণু এটিপি তৈরি হবে। FADH2 1 অণু FADH2 2 অণু এটিপি তৈরি করে। কত অণু এটিপি তৈরি করে? 2 অণু। তাহলে 2 অণু FADH2 × 2, তাহলে কত অণু হবে? 2 2 4 অণু এটিপি তৈরি করলো। অপরদিকে আমরা তো দেখতে পাচ্ছি এই যে 2 অণু এটিপি এখানে রয়েছে। তাহলে ক্রেবস চক্রের মাধ্যমে টোটাল কত অণু এটিপি উৎপন্ন হয়? দেখো 18 4 22 23 24, টোটাল 24 অণু এটিপি ক্রেবস চক্রের মাধ্যমে উৎপন্ন হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাদের নেট এক্সামে আসবে কিন্তু। নেট এক্সাম বলবে কি ক্রেবস চক্রে কত অণু এটিপি তৈরি হয়, কত অণু NADH2, কত অণু FADH2। 1 অণু FADH2 থেকে কত অণু এটিপি? 2 অণু। 1 অণু NADH2 থেকে কত অণু এটিপি উৎপন্ন হয়? বলতে হবে কি 3 অণু এটিপি তৈরি হয় 1 অণু NADH2 থেকে। তাহলে আমরা সুন্দরভাবে দেখে নিলাম যে TCA চক্রে 24 অণু এটিপি উৎপন্ন হয়। অপরদিকে আমরা যে দেখতে পাচ্ছি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, এখানে কত অণু এটিপি উৎপন্ন হবে? দেখো এখানে কত অণু NADH2 রয়েছে? 2 অণু NADH2। আমরা জানি 1 অণু NADH2 3 অণু এটিপি তৈরি করে। তাহলে 2 অণু NADH2 কত অণু এটিপি তৈরি করবে? 3 2 6। 1 অণু NADH2 যদি 3 অণু এটিপি তৈরি করে, 2 অণু NADH2 কত করবে? 6 অণু। তাহলে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন থেকে কত অণু এটিপি তৈরি হলো? 6 অণু এটিপি তৈরি হলো। আর আমরা গ্লাইকোলাইসিসে কত তৈরি হয়েছিল দেখেছিলাম আমরা? 8। তাহলে দেখো 24 অণু TC, দেখো এখানে দেখো 24 অণু আমরা দেখলাম কত ক্রেবস চক্রে তৈরি হয়েছে। অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনে 6, গ্লাইকোলাইসিসের মাধ্যমে কত তৈরি হয়েছিল? 8। অর্থাৎ সবাত শোষণে কত অণু এটিপি তৈরি হয় আমরা এটি একটু দেখে নেব। 6 4 10 আর 18, 2 1 3। অর্থাৎ সবাত শোষণে 38 অণু এটিপি তৈরি হয়। কখনো কখনো এই 38 অণু না হয়ে 36 অণু এটিপি তৈরি হয়। অর্থাৎ আমরা যে গ্লাইকোলাইসিস দেখেছি এটি 8, কখনো কখনো এটি 6 অণু এটিপি তৈরি করতে পারে। তাহলে স্টুডেন্টস তোমাদের মনে রাখতে হবে 38 অণু এটিপি তৈরি হয়। তোমাদের যখন MCQ দেবে তখন যদি এই 36 থাকে তাহলে কিন্তু 38 দেবে না, যদি 38 থাকে তাহলে কিন্তু 36 দেবে না। মনে থাকে জানো, এই দুটোর মধ্যে তোমাদেরকে ঠিক মারতে হবে। তাহলে আমরা দেখলাম ক্রেবস চক্রে 38 অণু এটিপি বা 36 অণু টোটাল সবাত শোষণে, ক্রেবস চক্রে 24, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনে 6, গ্লাইকোলাইসিসে কত হয়েছিল? 8 অণু এটিপি তৈরি হয়েছিল। তাহলে এটি আমরা জানলাম। তাহলে আমাদেরকে এখানে কি কি এনজাইমগুলো কাজ করে সেটা আমাদেরকে খুব সহজভাবে জানতে হবে। দেখো স্টুডেন্টস, আমরা এখানে দেখতে পাচ্ছি কি তৈরি হয়েছে? সাইট্রিক অ্যাসিড। কার কার বিক্রিয়ায়? অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এটি কি ছিল? 4 কার্বন। এরাও কত? 4 কার্বন। এরাও 4 কার্বন। 4 কার্বন, এই যে 4 কার্বন যুক্ত যৌগ। তাহলে দেখো এই অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয়ে প্রথম কি তৈরি করেছিল? সাইট্রিক অ্যাসিড।
এখানে যে এনজাইমটি কাজ করবে তা হলো সাইট্রেট সিনথেটেজ। সাইট্রিক অ্যাসিডকে শর্টে আরও একটি নামে বলা যায় কি সাইট্রেট। এখানে সাইট্রিক অ্যাসিড সংশ্লেষণ হয়ে গেছে বলে তাকে উৎসেচকটাকে নাম দেওয়া হয়েছে সাইট্রেট সিনথেটেজ। সাইট্রেট সিনথেটেজ, সিনথেটেজ মানে কি সংশ্লেষণ করা। এবারে দেখো এখানে সাইট্রিক অ্যাসিড থেকে কি তৈরি হয়েছে, এখানে অ্যাকোনাইটিক অ্যাসিড। তাহলে এখানে এনজাইমটিকে বলা হবে কি অ্যাকোনাইটেজ, অ্যাকোনাইটেজ। তাহলে অ্যাকোনাইটেজ এনজাইম কি তৈরি করলো, অ্যাকোনাইটিক অ্যাসিড। আবার আরেকবার কাজ করবে এই অ্যাকোনাইটেজ এনজাইম। অ্যাকোনাইটেজ এনজাইম কাজ করে কি করলো, আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি করলো। আইসোসাইট্রিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়েছে। এখানে দেখো হাইড্রোজেন বাইরে বেরিয়ে গেছে। যদি হাইড্রোজেন কেউ বাইরে বের হয় তখন তাকে বলা হবে কি ডি। হাইড্রোজেন বাইরে বেরিয়ে গেছে এই কারণে বলা হবে কি ডি হাইড্রোজিনেজ। কোথা থেকে কোন এনজাইম কার উপরে কাজ করছে, আইসোসাইট্রিক অ্যাসিড বা আইসোসাইট্রেট। তাহলে এখানে বলা হবে কি আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ। কেন ডিহাইড্রোজিনেজ, হাইড্রোজেন বাইরে বেরিয়ে গেছে। এবারে দেখো কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে গেছে, কি বলবো আমরা ডি। কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে যাবে মানে কার্বন, ডি কার্বক্সিলেজ এনজাইম কাজ করবে। কোথা থেকে বাইরে বেরিয়ে গেছে, অক্সালোসাক্সিনিক অ্যাসিড। তাহলে এখানে বলবো কি অক্সালোসাক্সিনেট ডিহাইড্রোজিনেজ। এবারে দেখো স্টুডেন্টস এখানে কি বাইরে বেরিয়ে গেছে, হাইড্রোজেন বাইরে বেরিয়ে গেছে। তাহলে এখানে আমরা কি বলবো ডিহাইড্রোজিনেজ। এখানেও যে এনজাইমটি কাজ করবে তাহাও হবে কি ডিহাইড্রোজিনেজ। এবং কার উপরে কি কাজ করছে, আলফা কিটো গ্লুটারেট। তাহলে এখানে বলবো কি আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেজ, আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেজ। তাহলে এখানে দেখো এটিপি। এবার দেখো সাকসিনল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড তৈরি হয়েছে। এখানে কি তৈরি হয়েছে, এটিপি। কোথাও যদি এটিপি তৈরি হয় বা ভাঙে তখন আমরা একটি এনজাইম মনে রাখবো, গ্লাইকোলাইসিসে তোমাদেরকে বলেছি, তা হলো কি কাইনেজ এনজাইম। তাহলে এখানে কার সঙ্গে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়েছে, সাকসিনল কোয়ের সঙ্গে। তাহলে এখানে বলবো কি আমরা সাকসিনল থায়োকাইনেজ, শুধু যোগ করব থায়ো, সাকসিনল থায়োকাইনেজ, সাকসিনল থায়োকাইনেজ। এখানে দেখো হাইড্রোজেন বাইরে বেরিয়ে গেছে। তাহলে আমরা এখানে কি এনজাইম বলবো, ডিহাইড্রোজিনেজ। কোনখান থেকে বাইরে বেরিয়ে গেছে, এক্ষেত্রে সাকসিনিক অ্যাসিড থেকে। তাহলে আমরা কি বলবো সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, এই এনজাইমটি এখানে কাজ করেছে। এখানে দেখো ফিউমারিক অ্যাসিড থেকে কি তৈরি হয়েছে, ম্যালিক অ্যাসিড। তাহলে এখানে উৎসেচকটা হবে কি ফিউমারেজ। অপরদিকে আমরা এখানেও দেখতে পাচ্ছি দেখো হাইড্রোজেন বাইরে বেরিয়ে গেছে, মানে কি বলবো আমরা এখানে ডিহাইড্রোজিনেজ। কোথা থেকে, ম্যালিক অ্যাসিড থেকে অর্থাৎ ম্যালেট থেকে। তাহলে কি বলবো ম্যালেট ডিহাইড্রোজিনেজ। এভাবে এরকমভাবে পুরো চক্রটি সম্পন্ন করলো, যার মাধ্যমে কি করলো এটিপি। স্টুডেন্টস এবারে তোমাদেরকে মনে রাখতে হবে, দেখো এখানে তো ডাইরেক্ট এটিপি তৈরি হয়েছে, কিন্তু এই NADH2 FADH2 এদের মধ্যে যে 3 অণু করে NADH2-র মধ্যে 3 অণু এটিপি থাকে, FADH2-র মধ্যে 2 অণু এটিপি থাকে। তাহলে এগুলি এখানে কিভাবে এটিপি তৈরি করলো, এগুলো কিন্তু এই ক্রেবস চক্রের মাধ্যমে এটিপি তৈরি করে না, এরা তৈরি করে এটিপি এর পরের যে স্টেপটা দেখবো আমরা ETS ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমেই এই এটিপি তৈরি করে। এই যে দেখো NADH2 FADH2 এরা কিন্তু ক্রেবস চক্রে এটিপি তৈরি করতে পারে না, এরা কিন্তু এটিপিটি তৈরি করে ETS বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এর মাধ্যমে। তাহলে পরের ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে এই NADH2 এবং FADH2 থেকে এটিপি তৈরি হয়, অর্থাৎ NADH2 থেকে 1 অণু NADH2 থেকে কিভাবে 3 অণু এটিপি, 1 অণু FADH2 থেকে কিভাবে 2 অণু এটিপি তৈরি হয়, তা আমরা পরের ভিডিও ETS এর মাধ্যমে জেনে নেব।